আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প সৈয়দ রেজাউল করিমের লেখা শেষ বিচার। যে কাহিনী আজ আমি লিখতে বসেছি সে কাহিনীর সত্যতা কতটুকু কে জানে। এই ঘটনাটা আদৌ কোনোদিন ঘটেছিল কিনা তার প্রমাণ কিন্তু আমার হাতে নেই। সরকারি দলিল দস্তাবেজ থানার এর কোনো নথিপত্র আছে কিনা তাও জানি না, কিন্তু কান পাতলে আজও শুনতে পাওয়া যায় এ কাহিনী, যে কাহিনী আজও মানুষের মুখে মুখে ফেরে। ইংরেজ জামানার এ কাহিনী শুনেছিলাম আমি দাদুর মুখে। চেষ্টা করছি সেটা উগরে দিতে। রাত তখন 12টা। ঢং ঢং করে চার্চের ঘড়িতে জানিয়ে দিল। সচকিত হলো দুজনেই, একজন দিবাকর চ্যাটার্জি আর অন্যজন বিজয় দত্ত। সন্ধ্যে থেকে তারা আইনের বই নিয়ে ব্যস্ত। বিভিন্ন কেসের জাজমেন্ট পড়ে দেখছিলেন তারা। খেয়াল ছিল না সন্ধ্যা 7টা কখন যেন রাত গড়িয়ে 12টায় বেজে গেছে। বিজয় দত্ত ও দিবাকর চ্যাটার্জি দুজনে ছেলেবেলার বন্ধু। দিবাকর চ্যাটার্জি ব্যারিস্টার, বিজয় দত্ত উকিল। দুজনেই আলিপুর কোর্টে প্রখ্যাত লয়ার। দিবাকরবাবু থাকেন বালিগঞ্জে আর বিজয়বাবু যাদবপুরে। রাতটা অনেক। আইনের বইপত্র গুছিয়ে বিজয় দত্ত উঠে দাঁড়ালেন। বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, দিবাকর, এ কেস তুমি হেরে যাবে। এ কেসে জেতা তোমার পক্ষে অসম্ভব। সরকার পক্ষের উকিল মিস্টার বাসু যেভাবে কেসটা সাজিয়েছেন, যেভাবে একের পর এক প্রমাণ তুলে ধরেছেন বিচারকের সামনে, তা দেখে মনে হয় আসামি রূপচাঁদের ফাঁসি হবে। বন্ধুর কথায় হঠাৎ ধক করে জ্বলে উঠলেন দিবাকর চ্যাটার্জি। তারপর নিজেকে সামলে শান্ত কণ্ঠে বললেন, কখনোই নয়। দিবাকর চ্যাটার্জি যদি আসামি পক্ষের ব্রিফ হাতে নেয়, সে আসামি অবশ্যই খালাস পাবে। এতদিন তাই ঘটে এসেছে, আগামীতেও ঘটবে। বিজয়বাবু বললেন, কিন্তু রূপচাঁদ সত্যই অহল্যাকে খুন করেছে দিবাকর। দিবাকর হাসতে হাসতে বলল, সে কথা আমি জানি। সেটাই তো আমার কেরামতি, সেটাই তো আমার অস্ত্র, যে অস্ত্র দিয়ে আমি সত্যকে মিথ্যা প্রমাণিত করব। তবেই না আমার নাম দিবাকর চ্যাটার্জি। একে সে জিততে না পারলে আমার মান সম্মান খ্যাতি সব ব্যর্থ হয়ে যাবে না? বিজয় দত্ত দোতলা থেকে নামতে নামতে বললেন, ঠিক আছে, দেখা যাক। ঠিক তার পেছনেই দিবাকরবাবুও নামছেন। রাস্তার একপাশে দাঁড় করানো গাড়ি। বন্ধুর সাথে হ্যান্ডশেক করে গাড়িতে উঠলেন বিজয় দত্ত। স্টার্ট দিয়ে গাড়ি নামালেন রাস্তায়। দিবাকর চ্যাটার্জি হাত নেড়ে বিদায় জানালেন। সাথে সাথে বললেন, তাহলে বন্ধু, কাল দেখা হচ্ছে আলিপুর জজ কোর্টে। গাড়ি চোখের আড়াল হতেই দিবাকর চ্যাটার্জি উঠে গেল দোতলায়। কিন্তু মামলার ভাবনা তখনও তার মাথা জুড়ে আছে। শুক্রবার, ঘড়িতে তখন কাটায় কাটায় 10টা 30। জজ সাহেব এসে বসেছেন এজলাসে। এক পাশে পেশকার, অন্য পাশে টাইপরাইটার, সামনে 10-12 জন উকিল। এজলাস ভর্তি লোকজন, 2-4 জন সংবাদদাতা, পুলিশ প্রশাসনের লোকজন। আসামির কাঠগড়ায় রূপচাঁদ মিত্র, বয়স বছর 30, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, নত মস্তক।
কোর্টের অনুমতি নিয়ে সরকার পক্ষের উকিল মিস্টার সুবল বাসু বলতে শুরু করলেন, মিলর্ড, অহল্যা দাশগুপ্ত, যিনি 14ই মার্চ রূপচাঁদের হাতে নিহত হন, তিনি ছিলেন বিখ্যাত ব্যবসায়ী তরুণ মিত্রের কন্যা। স্বামী বেণীপ্রসাদ দাশগুপ্ত আকস্মিকভাবে মারা যান বছর তিনেক আগে। 40 বছর বয়সে অহল্যা দেবী বিধবা হন। তার 2 মেয়ে মাধবী আর আরতিকে নিয়ে তিনি কাঁচরাপাড়ার বাড়িতে থাকতেন। তার সাথে তার শাশুড়ি মিতা দাশগুপ্ত আর থাকত চাকর মাধাই। রূপচাঁদ মিত্রের আদিবাড়ি দক্ষিণ 24 পরগনার লাট অঞ্চলে। পিতা ধ্যানচাঁদ ছিলেন ওখানকার জমিদার। তার মৃত্যুর পর সমস্ত বিষয় সম্পত্তি পেয়েও রূপচাঁদ তা ধরে রাখতে পারেনি। বদনেশার কারণে অচিরেই সম্পদ নষ্ট হয়ে যায়। ভাগ্যক্রমে শিক্ষকতার একটা চাকরি জুটে গিয়েছিল তার যাদবপুর এলাকায়। স্ত্রী অনিতাকে নিয়ে যাদবপুর এলাকায় একটা বাড়ি ভাড়া করে তিনি থাকতেন। অহল্যা দেবীর সাথে রূপচাঁদের পরিচয় বছর 2 আগে। খবরের কাগজে গৃহশিক্ষক চাই বিজ্ঞাপন দেখে রূপচাঁদ মিত্র একদিন হাজির হয় অহল্যা দেবীর বাড়িতে। উপযুক্ত পারিশ্রমিক পাবার আশায় রূপচাঁদ রাজি হয়ে যায় মাধবী আর আরতিকে পড়াতে। তারপর নিয়মিত যাতায়াত শুরু করে তাদের বাড়ি। কালক্রমে অহল্যা দেবীর সাথে জড়িয়ে পড়ে ভালোবাসার সম্পর্কে। এসব তথ্য পুলিশের কেস ডায়েরিতে বিশদভাবে লিপিবদ্ধ আছে। সুবলবাবু একটানা কথাগুলো বলে একটু থামলেন। হাতে রাখা নোটটায় একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর আবার বলতে আরম্ভ করলেন, যে রাত্রে অহল্যা দেবী খুন হলেন সে রাত্রে প্রতিবেশীদের কাছে খবর পেয়ে 8 ঘন্টার মধ্যে পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। গিয়ে তারা দেখে অহল্যা দেবী তার শোবার ঘরে প্রায় অর্ধনগ্ন অবস্থায় চিত হয়ে বিছানায় পড়ে আছে। তার বুকের পাঁজরে বেঁধে আছে একটা ছোরা। রক্তে ভিজে গেছে তার শাড়ি, ব্লাউজ আর বিছানার অর্ধেকটা। মাধবীর কাছে অভিযোগপত্র নিয়ে পুলিশ তদন্তে নামে। বাড়ির লোকজন পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে। তাদের জবানবন্দি লিপিবদ্ধ হয়। প্রয়োজনীয় এভিডেন্স কালেক্ট করে। রক্তমাখা কাপড় চোপড়, ছোড়া প্রভৃতি সিজ করে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতালে পাঠিয়ে দেয়। স্নিফার ডগ এনে তল্লাশি করে। আসামি রূপচাঁদকে অ্যারেস্টও করা হয়। তার বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ সংগ্রহ করে চার্জশিটও দেয়। এখন প্রশ্ন হলো, অহল্যা দেবীর বুকে যে ছোরাটা বিদ্ধ ছিল সেটা কার? এই প্রশ্নের জবাবে মাধবী, আরতি আর মাধাইরা বলেছিল তাদের নয়। স্বভাবতই এটা বুঝতে বাকি থাকে না, খুনি খুন করার উদ্দেশ্য নিয়ে অহল্যা দেবীর বাড়িতে এসেছিল, কিন্তু কে এসেছিল বা কারা এসেছিল সে সম্বন্ধে আরতি, মাধবীরা কিছুই বলতে পারে না। কিন্তু তাদের চাকর বলেছিল রাত 10টার সময় রূপচাঁদ তাদের বাড়ি আসে। তারপর অহল্যা দেবীর কামরায় যায়। তার কিছুক্ষণ পরেই অহল্যা দেবীর আর্ত চিৎকার তাদের কানে আসে। তারা ছুটে যায় অহল্যা দেবীর ঘরে। সেখানে গিয়ে আসামিকে দেখতে না পেলেও জানলা দুটোর কাঁচ ভাঙা অবস্থায় তারা দেখে। সেই রাতেই ট্রেন্ড কুকুরগুলো দিয়ে রূপচাঁদের বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু রূপচাঁদ তখনও বাড়ি ফেরেনি, একথা তার স্ত্রী অনিতা দেবী বললেন। পুলিশের কুকুরগুলো
তা বিশ্বাস করেনি। তাদের প্রচেষ্টায় বাড়ি থেকে উদ্ধার হয় রক্তমাখা ছোরা, রক্তমাখা ছেঁড়া জামা, অহল্যা দেবীর প্রেমপত্র, তার ছবি আর টুকিটাকি কিছু জিনিস। অনিতা দেবী স্বীকার করে রক্তমাখা ছোরাটা তাদেরই, জামা কাপড় তার স্বামীর। পুলিশ আসতে পারে ভেবে হয়তো সে পালিয়েছে। যা হোক, কদিন পরেই পুলিশ তাকে ওয়ার্ডগঞ্জের এক গোপন ডেরা থেকে অ্যারেস্ট করে নেয়। মিলর্ড, রূপচাঁদ যে অহল্যা দেবীকে খুন করেছে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তদন্তকারী অফিসার তদন্তের স্বার্থে বিজ্ঞানভিত্তিক প্রমাণাদির জন্য কিছু মালপত্র ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছিলেন। বিশেষজ্ঞরা তা পরীক্ষা নিরীক্ষা করে তাদের অভিমত দিয়েছেন। রূপচাঁদের জামায় যে রক্ত পাওয়া গেছে তা অহল্যা দেবীরই। জামাটা যে জানলার কাচে ছেঁড়া তাতেও সন্দেহ নেই। ছোড়ার গায়ে লেগে থাকা শুকনো রক্ত অহল্যা দেবীর। এটাও ফরেন্সিক অভিমত যে ছোড়া দিয়ে অহল্যা দেবীকে খুন করা হয়েছে। সেই ছোড়ার ডগায় লাগানো ছিল হ্যারোসিনের গুঁড়ো। আসামি রূপচাঁদ ভেবেছিল অল্প আঘাতেই অহল্যা দেবীকে তিনি খুন করবেন, কিন্তু মনে হয় অহল্যা দেবী সেটা টের পেয়েছিলেন, তাই তিনি চিৎকার করেন। কিন্তু তার মুখে তখন কাপড় ঢুকিয়ে দিয়েছিল রূপচাঁদ। তাকে বাগে আনতে না পেরে পাগলের মতো তার বুকের অনেক জায়গায় সে ছুরি মারে। ছুরির বাটে যে আঙুলের চিহ্ন পাওয়া যায় সেটা রূপচাঁদের। ঘরের মধ্যে তার পায়ের ছাপ, ঘরের বাইরে রাখা তার জুতো, সব কিছুই প্রমাণ করে রূপচাঁদের অপরাধের কথা। মিলর্ড, পোস্টমর্টম রিপোর্টের থেকে জানা যায় অহল্যা দেবী খুন হয়েছে রাত 10টা থেকে 11টার মধ্যে। মাধায়ও তাকে দেখেছে ওই সময়। অনিতা দেবীর বয়ানে জানা যায় সকাল 8টা নাগাদ স্কুলে যাবার জন্য ঘর থেকে বার হয়। রাত 1টা নাগাদ সে ফেরে। স্কুলে খবর নিয়ে জানা যায় সেই দিন একটা কাজের ছুতোয় সে বেলা 12:30টায় স্কুল থেকে বার হয়ে যায়। তার ব্যাগে তার সহকর্মীরা একটা ছোরা দেখেছিল। সবাই ভেবেছিল সেটা বুঝি সে বাড়ির জন্যই কিনেছে। মিস্টার সুবল বাসুর কাছে তার সহকারী এক জুনিয়র দাঁড়িয়েছিলেন। তিনি তার কানে কানে কিছু বললেন। তারপর মিস্টার বাসু আবার বলতে শুরু করলেন, মিলর্ড, আমি আগেই বলেছি পড়াতে গিয়ে অহল্যা দেবীর সাথে রূপচাঁদের একটা সম্পর্ক তৈরি হয়। সেই ভালোবাসার মানুষকে হঠাৎ কেন খুন করতে যাবে রূপচাঁদ, এটাই প্রশ্ন। তদন্তকারী অফিসার তদন্ত করে জেনেছেন বছরখানেক আগে অহল্যা দেবী তার স্থাবর অস্থাবর সম্পত্তি সব রূপচাঁদকে লিখে দেয়। তার বিশ্বাস ছিল রূপচাঁদ তাকে ঠকাবে না, কিন্তু পরে তিনি তার সিদ্ধান্ত বদলান। এ ব্যাপারে তাদের পারিবারিক উকিল মিস্টার বসাক তার সঙ্গে 2 দিন আগেই বৈঠক করে। ব্যাপারটা নজরে যায় রূপচাঁদের। সেটা নিয়ে অহল্যা দেবীর সঙ্গে রূপচাঁদের কথা কাটাকাটি হয়। উইল বদলাবার আগেই রূপচাঁদ তাকে নির্মমভাবে হত্যা করে। সরকার পক্ষের উকিলের মুখে ঘটনার বিবরণ শুনে আদালত নিঃশব্দ। কোথাও একটুও সাড়া শব্দ নেই। কিন্তু মুখের বিরাম নেই মিস্টার বাসুর। তিনি নাটকীয়ভাবে বলতে থাকেন, অহল্যা দেবীর এই মর্মান্তিক মৃত্যু একটা পরিকল্পিত খুন। যিনি এই খুন করেছেন তিনি হলেন সমাজের এক শিক্ষিত মানুষ। তার হাতে আছে মানুষ করার দায়িত্ব।
তিনি সেই দায়িত্ব ভুলে নিজের ক্ষুদ্র স্বার্থসিদ্ধির কারণে খুন করেছেন অহল্যা দেবীকে। এর যোগ্যতম সাজা তার প্রাপ্য। আচ্ছা, আমি কি মিলর্ডের কাছে আবেদন করতে পারবো যাতে এই আসামির ফাঁসি হয়, আর যা দেখে সমাজের অন্যান্য অপরাধীরা অপরাধ করার আগে যেন একবার ভাবে এ ধরনের কাজ করলে তাকে মৃত্যুদণ্ড ভোগ করতেই হবে। দ্যাটস অল মিলর্ড। একথা বলে মিস্টার সুবল বাসু বসলেন চেয়ারে। টেরা চোখে তাকিয়ে দেখলেন রূপচাঁদের অবস্থা। তার ফর্সা ধবধবে মুখটা যেন বিবর্ণ তামাটে হয়ে গেছে। বেদনা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে দিবাকর চ্যাটার্জির দিকে। বিচারক বললেন, মিস্টার চ্যাটার্জি, আপনার কোনো বক্তব্য? সঙ্গে সঙ্গে দিবাকর চ্যাটার্জি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়েস মিলর্ড। বিচারক বললেন, বলুন কি বলতে চান? দিবাকর চ্যাটার্জি বলতে শুরু করলেন, মিলর্ড, এই কেসের ব্যাপারে আমার দুটো আবেদন আছে। প্রথমত, আমি আমার ক্লায়েন্টের সাথে ঠিকমতো কথা বলতে পারছি না। আমাকে ঘণ্টা তিনেকের সময় মঞ্জুর করতে হবে। আমি জেলখানায় ক্লায়েন্টের সঙ্গে দেখা করে কথা বলতে চাই। আর দ্বিতীয়ত, আমাদের বন্ধু মিস্টার সুবল বাসু, সরকারি পক্ষের উকিল, যেভাবে হাত নেড়ে কোর্টকে বুঝিয়ে গেলেন খুনির সাজা ফাঁসি, আমিও সাক্ষী সাপুত্যের জিজ্ঞাসা করে বুঝতে চাই সত্যই আমার ক্লায়েন্ট খুন করেছে কিনা, নাকি অবিচারের শিকার হতে চলেছে রূপচাঁদ বাবু। কোর্ট মঞ্জুর করল মিস্টার দিবাকর চ্যাটার্জির আবেদন। কোর্টের মধ্যে শুরু হলো গুঞ্জন। সে গুঞ্জন থামল বিচারকের আদেশে। প্রথম সাক্ষী হিসেবে ডাক পড়ল মাধাইয়ের। সরকারি পক্ষের উকিল তাকে জিজ্ঞাসাবাদ করার পর দিবাকর চ্যাটার্জি শুরু করলেন জিজ্ঞাসাবাদ। একে চেনো? হ্যাঁ, ওনার নাম রূপচাঁদ। আঙুল নির্দেশ করে মাধাই দেখালো রূপচাঁদকে। কতদিন অহল্যা দেবীর বাড়িতে আপনি কাজ করছেন? এই প্রায় 10-12 বছর হবে। তাহলে অহল্যা দেবীর স্বামীকে আপনি দেখেছেন, তাই তো? হ্যাঁ বাবু, দেখেছি। তিনি তো আগেই মারা গেছেন। তা কিভাবে মারা গেলেন বেণীমাধব দাশগুপ্ত? বাবু, হঠাৎ কয়েকদিনের জ্বরে। আচ্ছা, তার জমানো টাকা পয়সা এখন কার নামে? শুনেছি তো মাধবী দিদিমণির নামে। আচ্ছা, যে রাত্রে অহল্যা দেবী খুন হয়েছিলেন সে রাত্রে আপনি রূপচাঁদকে দেখেছিলেন? হ্যাঁ বাবু, দেখেছিলাম। রাত 10টায় উনি এসেছিলেন, কলিং বেল বাজিয়েছিলেন, আমিই দরজা খুলেছি। তাহলে অত রাতে আপনি তাকে ঢুকতে দিলেন কেন? ম্যাডামের হুকুম ছিল সাহেব, তিনি মাঝে মাঝে আসতেন, তাই ভাবলাম ম্যাডামই বোধহয় ডেকেছেন। তারপর আমি দরজা বন্ধ করে নিজের ঘরে শুতে চলে যাই। আর আধ ঘন্টা পার হতে না হতেই শুনলাম ম্যাডামের চিৎকার। আমি ছুটে গেলাম, দেখলাম রূপচাঁদ বাবুর হাতে ছোড়া। নিথর হয়ে বিছানায় পড়ে আছে অহল্যা ম্যাডাম, রক্তে ভেসে গেছে বিছানা। আমাকে দেখতে পেয়ে তেড়ে এলো রূপচাঁদ বাবু। আমিও তাড়াতাড়ি দরজা বন্ধ করে শিকল দিলাম। চিৎকার করে আরতি দিদিমণি আর মাধবী দিদিমণিকে ডাকলাম। চিৎকার শুনে তারা আসলো। দরজা খুলে দেখলাম অহল্যা ম্যাডাম ওইভাবেই পড়ে আছে, কিন্তু খুনিকে দেখতে পেলাম না। কিন্তু দেখেছিলাম বাবু, জানলার শার্সিগুলো সব ভাঙা। জিজ্ঞাসাবাদের পালা যেন শেষই হচ্ছে না। আবার প্রশ্ন করা হলো, রূপচাঁদবাবু লোক হিসেবে কেমন ছিলেন? উত্তর আসলো, কোনোদিনও খারাপ চোখে পড়েনি।
যা দেখেনি সেটা বলবো কি করে? উকিলবাবু বললেন, ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। দ্যাটস অল মিলর্ড। বলে তিনি চেয়ারে এসে বসলেন। সাক্ষী মাধাই কাঠগড়া থেকে নামতেই পরবর্তী সাক্ষী হিসেবে ডাক পড়ল মিস্টার গোবিন্দ বসাকের, যিনি অহল্যাদেবীর সম্পত্তি রূপচাঁদের নামে করে দিয়েছিলেন। পরবর্তীতে পুনরায় সেই দলিল বদলাবার কথা বলেছিলেন অহল্যাদেবী নিজেই। সাক্ষীর হাজির হতে দেরি দেখে মিস্টার দিবাকর চ্যাটার্জি মুখ তুলে তাকালেন তার ক্লায়েন্ট রূপচাঁদ মিত্রের দিকে। দেখলেন রূপচাঁদ অসহায়ের মতো তাকিয়ে আছে তার দিকে। মুখটা তার বিষণ্ণ, করুণ, কঠোরাগত চোখ দুটো নিষ্প্রভ, জ্যোতিহীন। সারা শরীর জুড়ে বিরাজ করছে এক রাশ হতাশা। মিস্টার দিবাকর চ্যাটার্জির টনক নড়ল। একরকম ছুটতে ছুটতে সাক্ষী গোবিন্দ বসাক এসে কাঠগড়ায় ঢুকে পড়ল ততক্ষণে। সামনে টাঙানো শপথ বাক্য পাঠ করল। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। শপথ বাক্য পাঠ পড়া শেষ হলে সরকারি পক্ষের উকিল মিস্টার সুবল বাসু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলেন। তারপর দিবাকরবাবু শুরু করলেন তার জিজ্ঞাসাবাদ। আপনার নাম? গোবিন্দ বসাক। রূপচাঁদকে চেনেন? সামনে যিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন তাকে আমি চিনি, তার নাম রূপচাঁদ। আপনার সাথে তার পরিচয় হলো কি করে? অহল্যাদেবীর বাড়িতে দলিল লেখার সময়। আচ্ছা, অহল্যাদেবী তার সম্পত্তি কেন রূপচাঁদের নামে উইল করে দিয়েছিলেন? উকিল বললেন, কারণ বলতে পারবো না, মানে আমি সঠিক জানি না, তবে এটাও মনে হয় ভালোবাসার টানে। তা হঠাৎ রূপচাঁদ অহল্যাদেবীকে খুন করতে গেলেন কেন? কী করে বলবো মশাই, আমার মনে হয় সম্পত্তির লোভে, সম্পত্তি যাতে হাতছাড়া না হয়, হয়তো সে কারণে। তা হঠাৎ অহল্যাদেবী উইল বদলাবারই সিদ্ধান্ত নিলেন কেন? বোধ হয় মাধবীর জন্য, কারণ সে রূপচাঁদকে বিয়ে করতে চেয়েছিল। আর এসব কথা আপনি জানলেন কি করে? খোঁচা মেরে বললেন মিস্টার দিবাকর চ্যাটার্জি। তাতে খানিকটা ঘাবড়েও গেল গোবিন্দ বসাক। একটু পরে বাস্তবে ফিরে এলেন। তারপর বললেন, উইল বদলাবার কারণ জানতে চাইলে অহল্যাদেবী তো আমাকে তাই বলেছিলেন। তো বদলের দিনটা কবে স্থির হয়েছিল? 15ই মার্চ, কিন্তু তার আগেই তো তিনি প্রাণ দিলেন। কথায় কথায় অনেক কথা জানা হয়ে গেল মিস্টার গোবিন্দ বসাকের কাছ থেকে। দেখতে দেখতে সময়ও গড়িয়ে চলেছে। বিচার কার্যের প্রক্রিয়া অনেকটা এগিয়ে গেল, কিন্তু বাকি থেকে গেল অনেক কিছুই। সেদিনের জন্য বিচারের কার্য মুলতুবি করল কোর্ট। রূপচাঁদ মিত্র সমাজের চোখে, পুলিশ প্রশাসনের চোখে অত্যন্ত ঘৃণ্য, কামাতুর খুনি হিসেবে চিহ্নিত হলেও একদিন রূপচাঁদ ছিলেন আর 5টা লোকের মতনই ভালো মানুষ। লাট অঞ্চলে বসবাস করলেও বনেদিয়ানার খ্যাতি ছিল তাদের পরিবারে। ধ্যানচাঁদ মিত্রের বড় ছেলে কালাচাঁদ ব্যারিস্টার পড়তে গিয়ে থেকে গিয়েছেন ইংল্যান্ডে। এখন সেখানেই তার ঘর সংসার। মেজ ছেলে ইঞ্জিনিয়ারিং শেষ করে চলে গেছে ইরাকে। দেশে ফেরার মন তারও নেই। ছোট ছেলে রূপচাঁদের ইচ্ছে ছিল দাদাদের মতনই পড়াশোনা করতে বিদেশ যাবে, কিন্তু বাবার মৃত্যু আর মায়ের অসুস্থতা বাদী হয়ে দাঁড়ালো সেই ভাবনায়। সংসারের সমস্ত দায় বর্তালো তারই ওপর। আর সেটাই হলো কাল। হাতে প্রচুর পয়সা পেলেন, আর সেই পয়সা মনের খেয়ালে খরচ করতে থাকলেন। তারপর একদিন বাবা মা দুজনাই মারা গেলেন। তারপর তিনি হয়ে উঠলেন বেপরোয়া।
কলকাতার কসবা এলাকায় তৈরি করলেন ভালোবাসার প্রাসাদ। নিত্য নতুন সহচরীদের আনাগোনায় বেশ কিছুদিন তিনি মজেছিলেন। তারপর একদিন টাকা পয়সায় টান পড়ল। বন্ধু বান্ধব ইয়ারির দল এক এক করে কেটেও পড়ল। শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করে একদিন গ্রামে ফিরে এলেন রূপচাঁদ। এতগুলো কথা একদমে বলে চলল বিজয় দত্ত। দিবাকর চ্যাটার্জি উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে জানতে চাইল, তারপর? গ্রামে ফিরে রূপচাঁদ দেখলেন তাদের পুরনো জমিদারি বাড়িটা খাঁ করছে। থাকার মধ্যে সুবর্ণ কাকা আর তার বউ আছে, আর পূজারী সনাতন চক্রবর্তী আর তার মেয়ে আরতি আছে। জমি জমা দেখাশোনা, পূজা অর্চনা তারাই করে। তারাই পাহারা দিত তাদের রাজবাড়ি। মিত্রবাড়ির বনেদিয়ানা তখন রসাতলে। গ্রামের লোকজন ভালো চোখে দেখত না রূপচাঁদকে। স্বভাবতই তাকে সবাই এড়িয়েই চলত। রূপচাঁদের সব কীর্তিকলাপ জেনেও সনাতন চক্রবর্তী তার মেয়ে আরতিকে তুলে দিলেন তার হাতে। তার আশা, তার মেয়ে সতী বেহুলার মতো রূপচাঁদকে ফিরিয়ে আনতে পারবে তার পঙ্কিলময় জীবন থেকে। কিন্তু স্বভাব ত্যাগ করতে পারেনি রূপচাঁদ। মদ আর বারবনিতার নেশায় তখন রূপচাঁদ বিভোর। যখন তার হুঁশ ফিরল, তখন সহায় সম্পত্তি সব শেষ। অবশেষে শিক্ষকতার চাকরি। বলতে বলতে একসময় হঠাৎ চুপ করে গেলেন বিজয় দত্ত। দিবাকর চ্যাটার্জি এতক্ষণ মগ্ন হয়ে শুনছিলেন বিজয় দত্তের কথা। হঠাৎ স্তব্ধ হয়ে তিনি আবার বললেন, বিজয়, তারপর? হঠাৎ করেই বিজয় দত্ত খানিকটা রুষ্ট হয়ে উত্তর দিল, তারপর আর কি, মিস্টার সুবল বাসু কোর্টকে যা যা বলেছেন সবটাই সত্যি, একটুও জল মেশানো নেই তাতে। এর জন্যই বলছিলাম এ কেসে তুই হেরে যাবি। এই কথার প্রতিবাদ দৃঢ় কণ্ঠে জানালো ব্যারিস্টার দিবাকর চ্যাটার্জি। বলল, কখনোই না। তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বিজয় দত্ত। দেখতে পেলেন বন্ধু দিবাকরের মুখের রংটা হঠাৎ গিরগিটির মতো পাল্টে গেছে। ক্রুদ্ধ সাপের মতো তার নাকের পাটা ফুলছে। এই মুহূর্তে যদি কিছু উল্টোপাল্টা বলে ফেলেন, তাহলে সপ্তমে উঠবে দিবাকরের প্রেশার। তার ফল যে হবে বিপরীত, সেটা জেনেই তিনি চুপ করে গেলেন। ডাইনিং টেবিলে রাখা জগ থেকে এক গ্লাস জল ঢেলে ঢকঢক করে তিনি পান করলেন। কিছুটা শান্ত হয়ে মৃদু কণ্ঠে দিবাকর চ্যাটার্জি বললেন, বন্ধু, কিছু মনে করিস না। এখন তুই আমাকে অহল্যা আর রূপচাঁদ প্রেমের কাহিনীটা শোনাতো, সাথে আরও যদি কিছু থাকে, তাহলে আমি বুঝতে পারবো খুনের মোটিভটা। বিজয় দত্ত একবারে দিবাকর চ্যাটার্জির সামনে চেয়ার টেনে বসল। ততক্ষণে কাজের মাসি চা বিস্কুট দিয়ে গেছে। চায়ের পেয়ালা চুমুক দিয়ে বিজয় দত্ত আবার বলতে শুরু করলেন পরবর্তী কাহিনী। শিক্ষকতার কাজ নিয়ে রূপচাঁদ প্রায় আসতেন অহল্যা দেবীর বাড়িতে। মাস গেলে নিয়মিত মাইনে পেতেন। ভালো মন্দ রান্না হলে পাশে বসিয়ে তাকে খাওয়াতেন অহল্যা দেবী। একসময় দুজনের নজরে পড়ে। একদিকে মধ্যবয়সী উপবাসী বিধবা মহিলা, অন্যদিকে লোভী কামাতুর সুদর্শন রূপচাঁদ। দুজনেই দুজনকে চিনে ফেলল অচিরেই। শুরু হলো প্রেম, ভালোবাসা আর অনাচার। সব বাধ্যবাধকতা ভুলে গেল দুজনেই। অহল্যা তাকে সারা জীবনের সঙ্গী হিসেবে বেঁধে রাখতে চাইলেন নিজের কাছে। টোপ হিসেবে ব্যবহার করলেন স্থাবর অস্থাবর সম্পত্তি। একসাথে এক ছাদের তলায় যদি 10টা বছর রূপচাঁদ তার সঙ্গে থাকতে পারে, তবেই মিলবে এই সম্পত্তি। এরকমই একটা উইল করে ফেললেন অহল্যা দেবী।
কিন্তু 2 মাস কাটতে না কাটতেই পাশা উল্টে গেল। অহল্যা দেবী ঠিক করলেন সম্পত্তি হস্তান্তর করার। উইল তিনি বদলাবেন, তাই তিনি একদিন উকিলকে ডেকেও পাঠালেন। দিবাকর দত্ত বললেন, হঠাৎ উইল বদলাবার সিদ্ধান্ত কেন নিলেন তিনি? দিবাকরের কথা শুনে মৃদু হাসলেন বিজয় দত্ত। বললেন, সেটাও একটা ইতিহাস, মা মেয়ের দ্বন্দ্বের পরিণতি। চোখ দুটো বড় বড় করে দিবাকর চ্যাটার্জি তাকিয়ে রইলেন বিজয় দত্তের দিকে। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিজয় দত্ত বললেন, রূপচাঁদের সঙ্গে মায়ের মাখামাখি খোলামেলা বেহেল্লাপনা ষোড়শী মাধবী মন থেকে মেনে নিতে পারছিল না। তারপর যখন উইল করার কথা জানতে পারল, তখন মনে মনে সে একটা ছক কষল, কিভাবে মায়ের সম্পত্তি হস্তগত করা যায়। সেই মতো সে লেগে পড়ল কাজে। কয়েকদিনের মধ্যেই রূপচাঁদকে জড়িয়ে নিল জালে। তাকে পাবার জন্য পাগল হয়ে উঠল রূপচাঁদ। একদিন সুযোগও পেল। বিশেষ একটা কাজে হাওড়া গিয়েছিলেন অহল্যা দেবী। বাড়ি ফেরার কথা ছিল না, কিন্তু ফিরে এলেন। বাড়ির সদর দরজাটা ভেজানো দেখে তার সন্দেহ হয়েছিল। মাধাই, মাধবী, আরতি কাউকে সামনে না পেয়ে হয়েছিল আরই হতবাক। বাড়িতে কারুর সাড়া শব্দ না পেয়ে তিনি এগিয়ে গিয়েছিলেন সামনেই মাধবীর রুমের দিকে। দরজাটা ভেজানোই ছিল। তাতে টোকা দিলেন অহল্যা দেবী, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা খুলে তিনি ঢুকেও পড়লেন। তারপর হাতড়ে সুইচ বোর্ডে গিয়ে লাইট জ্বালালেন। আলোয় আলোকিত হয়ে উঠল ঘরটা। সম্বিত ফিরে পেল মাধবী আর রূপচাঁদ। কোনো রকমে আব্রু সামলে খাট থেকে নামল দুজনেই। দেখতে পেল মা কালীর মতো রণদেহী মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছে অহল্যা দেবী। বাঘের মতো হিংস্র দৃষ্টিতে মাধবীর দিকে তাকিয়ে চিৎকার করছেন তিনি, হারামজাদি, তুই শেষ পর্যন্ত। খানিকক্ষণ নীরবতা। তারপরেই দৃঢ় কণ্ঠে মাধবী জানালো, মা, আমি রূপচাঁদকে বিয়ে করব। অহল্যা দেবী সে কথা শুনে নিঃশব্দে চলে গেলেন তার নিজের ঘরে। পরদিনই ফোন করলেন উকিলবাবুকে আর জানালেন তার সিদ্ধান্তের কথা, অর্থাৎ উইল বদলাবার কথা। স্থির হলো 15ই মার্চ উইল পাল্টানো হবে, কিন্তু তার আগেই তিনি খুন হলেন। এক মনে গল্পটা শুনতে শুনতে হঠাৎ প্রশ্ন করল দিবাকর বাবু। বললেন, আচ্ছা বিজয়, তোমার কি মনে হয় অহল্যা দেবীর খুনে মাধবীর হাত নেই? হ্যাঁ, হাত তো অবশ্যই আছে। তার প্ররোচনা ছাড়া এ খুন কি হতে পারে? এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তাহলে পুলিশ তাকে ধরল না কেন? আরে ধরবে কি করে? এ ব্যাপারে কেউ মুখই খোলেনি। মৃতার মেয়ে বলে সন্দেহ করেনি কেউ। আচ্ছা বিজয়, তুমি কি জানো অহল্যা দেবীর স্বামী আর শাশুড়ি কিভাবে মারা গেছেন? কারণ আমি কানাঘুষো অনেক কিছুই শুনলাম। বিজয় দত্ত হাসতে হাসতে বললেন, তুমি ঠিকই শুনেছ বন্ধু। রূপচাঁদ যখন শিক্ষকতা কাজ নিয়ে অহল্যা দেবীর বাড়ি এলেন, ঠিক 3 মাস পরেই হঠাৎ করে মারা গেলেন বেণীপ্রসাদ বাবু। লোকজন ভেবেছিল হার্ট ফেল হয়ে মারা গেছেন, কিন্তু তা নয়। মাধবী রূপচাঁদ কাহিনীর মতো সেদিন বেণীপ্রসাদ বাবু দেখেছিলেন অহল্যা আর রূপচাঁদকে। তারপর বেণীপ্রসাদ বাবু বুকে হাত দিয়ে বসে পড়েছিলেন, আর ওঠেননি। তারপর রূপচাঁদ আর অহল্যা দেবীর চোখে বেণীপ্রসাদ বাবুর মা বাদী হয়ে দাঁড়িয়েছিল। তাকেও তাই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল কয়েকদিন পরেই। তারপরেই সমস্ত সম্পত্তি হস্তগত হয়েছিল অহল্যা দেবীর। ভেবেছিলেন রূপচাঁদকে নিয়ে সুখেই জীবন কাটাবেন, কিন্তু পাপ তাকে ছাড়ল না। তার পেটের মেয়ের প্ররোচনায় রূপচাঁদই তাকে খুন করল।
ব্যাপারটা তো সবই বুঝলাম। বন্ধুকে আশ্বস্ত করতে অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ লোকদের মতো মাথা দুলিয়ে দিবাকর চ্যাটার্জি বললেন, কিন্তু রূপচাঁদকে তো আমাকে বাঁচাতে হবে বন্ধু, যেভাবেই হোক, বুদ্ধি বলে কিংবা আইনের জালে। তা না হলে আমার যে মান সম্মান প্রভাব প্রতিপত্তি সব ধূলিসাৎ হয়ে যাবে। চিন্তিত আর উৎকণ্ঠিত হয়ে বিজয়বাবু বললেন, কিন্তু কি করে বাঁচাবে তুমি রূপচাঁদকে? অবিশ্বাসের শানিত বিদ্রূপ যেন ঝরে পড়ছে তার ঠোঁটে। আর ঠিক ততটাই আত্মবিশ্বাসের সুরে দিবাকর চ্যাটার্জি বলল, রূপচাঁদ বাঁচবে মাধবীর জবানবন্দিতে আর রত্নাবাইয়ের টেরা চাহনিতে। ওরাই হবে আমার চিরেতন আর ইস্কাবনের বিবি। ওদের ঠেলায় উল্টে পড়বে তদন্তের জাল, আর তারই ফাঁকে বেরিয়ে আসবে রূপচাঁদ। বিজয় দত্ত বললেন, কি পাগলের মতো প্রলাপ বকছিস? কিছুই কি বুঝতে চাইছিস না, না পারছিস না? 20শে ডিসেম্বর, রূপচাঁদের বিচারের দিন। আদালতের ডান পাশের কাঠগড়ায় রূপচাঁদ দাঁড়িয়ে, চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ, অসহায়ের মতো করুণ দৃষ্টি, পরনে কয়েদির পোশাক। জুরিমণ্ডলীগণ সব উপস্থিত। বিরোধী পক্ষের ব্যারিস্টার দিবাকর চ্যাটার্জি, সরকারি উকিল মিস্টার সুবল বাসু, পেশকার সুরজিৎ পাল আর বিচারপতি সকলেই হাজির। দিবাকর চ্যাটার্জি উঠে দাঁড়ালেন, বিচারপতিকে উদ্দেশ্য করে বললেন, মিলর্ড, আদালতের কাছে কয়েকটা দিন সময় চেয়েছিলাম ব্যাপারটা সরজমিনে খতিয়ে দেখার জন্য। কোর্ট আমার আবেদন মঞ্জুর করেছে এবং আমিও ব্যাপারটা সরজমিনে তদন্ত করে এসেছি। সব কিছু দেখে আমার মনে হয়েছে এই কেসে কোনোভাবেই রূপচাঁদ জড়িয়ে নেই। এ খুন অন্য কেউ করেছে, তার প্রমাণও আছে আমার কাছে। আমার বন্ধু মিস্টার সুবল বাসু জানতে চেয়েছিলেন 14ই মার্চ স্কুল থেকে কোথায় উধাও হয়েছিলেন রূপচাঁদ মিত্র। তার জবাবে জানাই, রূপচাঁদ ওই দিন গিয়েছিলেন রত্নাবাইয়ের বাড়িতে। আপনারা সকলেই অবগত আছেন, রূপচাঁদ তার বাবার বিপুল সম্পত্তি নষ্ট করেছে মদ আর মেয়ে মানুষের পেছনে। সব কিছু হারিয়ে চৈতন্য ফিরছিল তার। অনিতাকে বিয়ে করে ভালোই ছিল, কিন্তু কথায় বলে, যত ঢৌ কয়লা যাবে না তার ময়লা। রূপচাঁদও তাই। এত কিছু হবার পরও স্বভাব তার বদলায়নি। কাউকে কিছু না বলে স্কুল থেকে বার হয়ে তিনি সোজা গেলেন রত্নাবাইয়ের বাড়ি। বন্ধুবান্ধবদের নিয়ে রাত 12টা পর্যন্ত রত্নাবাইয়ের নাচ গান শুনেছেন। তার পক্ষে কাছড়াপাড়া গিয়ে অহল্যা দেবীকে খুন করে আসা কি সম্ভব মিলর্ড? আমার লার্নেড বন্ধু অভিযোগ করেছেন, অহল্যা দেবীকে খুন করে জানলার সার্সি ভেঙে পালিয়ে যাওয়ার সময় ভাঙা কাচের টুকরোতে রূপচাঁদের পরনের জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল। ব্যাপারটা তা নয়। নেশাগ্রস্ত রূপচাঁদ যখন মধ্যরাতে বাইজির মজলিস থেকে ফিরছিল, তখন পুলিশ তাকে দেখতে পায় আর তাকে ডাকে। এতে খুব ভয় পেয়ে যায় রূপচাঁদ। পুলিশের হাত থেকে বাঁচতে সে অন্ধকারে দৌড় দেয়, কাঁটাতারে তার জামা ছেড়ে, গা হাত পা ছড়ে যায়। ডাক্তার দেখিয়ে রূপচাঁদ ওষুধও কেনে। প্রয়োজনে আদালতের সামনে ডাক্তারবাবুর প্রেসক্রিপশন আমরা পেশ করব। দরকার হলে সাক্ষীর কাঠগড়ায় তাকে দাঁড়ও করাবো। রত্নাবাই সব শুনে হাজির হয়েছে আদালত চত্বরে। জরুরত পড়লে তাকে সাক্ষ্য দিতে হবে। এতক্ষণ চুপচাপ দিবাকর চ্যাটার্জির কথা শুনছিল মিস্টার সুবল বাসু। নূতন সাক্ষীদের কথা শুনে বেজায় চটে গেলেন তিনি।
দিবাকর চ্যাটার্জির কথার ফাঁকে তিনি উঠে দাঁড়ালেন। বিচারকের দিকে তাকিয়ে তির্যকপূর্ণভাবে হেসে বললেন, মিলর্ড, মিস্টার চ্যাটার্জি বুঝতে পেরে গেছে যে এই কেসে তিনি হারবেন, তাই কোর্টকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা সাক্ষী আর প্রমাণাদি তিনি জোগাড় করতে শুরু করেছেন। এবার বলতে শুরু করল দিবাকর চ্যাটার্জি। না মিলর্ড, বন্ধু আমার ভুল বুঝেছেন। আমার এত বড় দুঃসাহস হয়নি আপনাদের মতো বুদ্ধিমান, বিচক্ষণ, অভিজ্ঞতা সম্পন্ন লোককে ভুল বোঝাবো। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, দয়া করে মিস্টার বাসুর কথার উপর ভিত্তি করে রায় দেবেন না। বিচারক বললেন, ইয়েস মিস্টার চ্যাটার্জি, ইউ মে প্রসিড। বিচারকের অনুমতি পেয়ে নাটকীয় ভঙ্গিতে শুরু করলেন দিবাকর চ্যাটার্জি। মিলর্ড, রূপচাঁদের জামায় যে রক্ত পড়েছিল তা অবশ্যই অহল্যা দেবীরই রক্ত। একথা শুধু আমি নই, সকলেই বিশ্বাস করবে, কারণ এটা বিশেষজ্ঞদের অভিমত। তবে এই রক্ত কিভাবে রূপচাঁদের জামায় পড়েছিল তা সবিশেষ প্রমাণযোগ্য। তদন্ত করে আমরা জানতে পারি, অহল্যা দেবীর পোস্টমর্টম করার সময় পুলিশ পরিমাণের থেকে বেশি পিএম ব্লাড সংগ্রহ করেছিল হাসপাতাল থেকে। সেই ব্লাড পরে সিজ করা রূপচাঁদের ছেঁড়া জামা কাপড়ে তারা ছিটিয়ে দেয়। পরে সেই জামা ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়। স্বভাবতই বিশেষজ্ঞরা রূপচাঁদের জামায় যে রক্ত পেয়েছিল সেটা প্রমাণিত হয় অহল্যা দেবীর। এতগুলো কথা বলার পর একটু বিরাম নিলেন মিস্টার দিবাকর চ্যাটার্জি। আর চোখে তিনি একবার দেখে নিলেন রূপচাঁদকে। হাসি খুশিতে ভরে উঠেছে তার মুখ। মনে হয়তো ভাবছে, খুন করেছি তো কী হয়েছে, যার সহায় ব্যারিস্টার স্বয়ং, সে 10-20টা খুন করেও ঠিক বেঁচে যাবে। বিচারক তাড়া লাগালো, নেক্সট পয়েন্ট মিস্টার চ্যাটার্জি। মিস্টার দিবাকর চ্যাটার্জি রুমালে মুখটা মুছে বললেন, মিলর্ড, অহল্যা দেবী 14ই মার্চ রাত 11টা নাগাদ খুন হলেন তার বিছানায়। তখন ঘটনাস্থলে আততায়ী ছাড়া আর কেউ ছিল না। স্বভাবতই এ কথা নিঃসন্দেহে বলা যায়, এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। মাধাই তার জবানবন্দিতে বলেছে, রাত্রে সে দরজা খুলে রূপচাঁদকে ঢুকতে দিয়েছিল। অহল্যা দেবীর আর্তচিৎকার শুনে সে ছুটে গিয়েছিল তার ঘরে। সেই ঘরে সে রূপচাঁদকে দেখে, কিন্তু খুন হতে দেখেনি। আসলে মাধায় ছিল রাতকানা। দ্বিতীয়ত ঘরের মধ্যে নাইট ল্যাম্প জ্বলছিল। সেই স্বল্প আলোতে অস্পষ্ট চোখে মাধায় কাকে দেখেছে সে স্বয়ং ঈশ্বরই জানে। তবে যে প্রমাণাদি আমরা সংগ্রহ করেছি তাতে দেখা যাচ্ছে ওই সময় রূপচাঁদ রত্নাবাইয়ের বাড়িতে ছিল। সুতরাং রূপচাঁদকে আমরা খুনি হিসেবে চিহ্নিত করব কি করে? খুনটা যখন রূপচাঁদ করেনি, তাহলে ছুরিতে তার হাতের ছাপ, মেঝেতে তার পায়ের ছাপ, অহল্যা দেবীর কাপড়ে তার আঙুলের ছাপ কি করে এলো? বেশ বিরক্তিকর সুরেই বলল মিস্টার সুবল বাসু। সে কথার উত্তর একটু উত্তেজিত না হয়ে দিবাকর চ্যাটার্জি ধীরে সুস্থে বললেন, আপনার সব প্রশ্নের জবাব আমি দেব মিস্টার বাসু, তবে তার আগে মাধাইয়ের প্রসঙ্গটা সেরে নি। মাধাই যে রূপচাঁদের কথা বলেছে, আদৌ সে রূপচাঁদ নাও তো হতে পারে। আজকাল অনেকেই চুরি ছিনতাই করতে রূপ বদলে আসে। দৈনন্দিন খবরের কাগজের পাতা উল্টালেই আমরা সেটা টের পাই। মাধাই রূপচাঁদ ভেবে যাকে বাড়িতে ঢুকতে দিয়েছিল সে লোকটা তো ছদ্মবেশীও হতে পারে। তাছাড়া মাধাই যখন অহল্যা দেবীর ঘরে শিকল তুলে দিয়েছিল, তখন জানলার সার্সি ভেঙে আততায়ী পালায়। কথাটা ঠিক নয়। ভদ্র ঘরের ছেলে রূপচন্দের পক্ষে জানলার কাচ ভেঙে পালানোটা দুঃসাধ্য। মিলর্ড, আপনি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন। ইয়েস মিস্টার চ্যাটার্জি, ইউ মে প্রসিড।
বিচারক বললেন। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল মিস্টার দিবাকর চ্যাটার্জি। রাত জাগার সব চিহ্ন তার শরীর আর মনে, তবুও তিনি ভেঙে পড়লেন না। অসহায়ের মতো তার দিকে তাকিয়ে রইল মিস্টার বাসু। একসময় মিস্টার চ্যাটার্জি বলতে শুরু করলেন, মিস্টার বাসু, আপনি যা জানতে চাইছিলেন, ছুরিতে হাতের ছাপ, মেঝেতে পায়ের ছাপ, কাপড়ে আঙুলের ছাপ কি করে আসলো? তবে ব্যাপারটা একটু সহজ সরলভাবে বলি। যে রূপচাঁদ প্রতিদিন অহল্যা দেবীর বাড়িতে যাতায়াত করে, তার পায়ের ছাপ ওই বাড়িতে থাকা কি খুব একটা আশ্চর্যের ব্যাপার? তবে ছুরির ব্যাপারে আমি যা জেনেছি, তাতে দায়ভার বর্তায় পুলিশের কর্তার ওপর। কারণ ছুরিটা রূপচাঁদের কিনা তা জানার জন্য পুলিশ সেদিন ছুরিটা নিয়ে যায় অনিতা দেবীর বাড়িতে। সেখানে ছুরিটা রূপচাঁদকে ধরতে বলা হয়। সরল বিশ্বাসে সে ধরেছিল, ফলে তার হাতের ছাপ, আঙুলের ছাপ ওই ছুরিটার মধ্যে লেগে যায়। তবে এটাও জানা গেছে যে ছুরিটা আদৌ রূপচাঁদের নয়। আততায়ী অহল্যা দেবীকে খুন করে ছুরিটা নিয়ে পালিয়ে যায়। নূতন একটা ছুরি নিয়ে পুলিশ ঘটনাটা সাজায়, কারণ একই রকম ছুরি বাজারে তো বহুই পাওয়া যায়। এবারে আসি ট্রেন্ড কুকুরের কথায়। আততায়ীকে ধরতে, জনগণকে থামাতে পুলিশ তাদের দুটো কুকুর হাজির করেছিল ঘটনাস্থলে। পরদিন খবরের কাগজে বড় বড় করে লেখা হয়েছিল, খুনের কিনারা করে দিল পুলিশের কুকুর। ধরা পড়ল খুনি রূপচাঁদ। আমি জানি না এর পেছনে কার হাত, পুলিশ না প্রেসের। তবে কাকুরগাছি থেকে গন্ধ শুকে কসবায় যাদবপুরে গিয়ে আসামি ধরবে কুকুর, সেটা কেউ বিশ্বাস করবে? কোর্টের নিশ্চয়ই মনে আছে কমলেশ হালদারের খুনের ঘটনা। কমলেশকে খুন করেছিল কুখ্যাত ডাকাত রমেন গুড়ে, কিন্তু কুকুর গিয়ে ধরল যাকে, সে হচ্ছেন প্রধান অধ্যাপক বেহালার, যিনি এই খুনের ব্যাপারে সাত পাঁচ কিছুই জানেন না। মিস্টার চ্যাটার্জির যুক্তিপূর্ণ কথাগুলো শুনে আসামি রূপচাঁদের মুখটা ঝলমল করে উঠল, চোখ দুটো চকচক করে উঠল খুশিতে। মিস্টার চ্যাটার্জি যন্ত্রের মতো তখনও বলেই চলেছেন, মিলর্ড, আমার বন্ধুবর মিস্টার বাসু রূপচাঁদের চরিত্র, তার ব্যবহার সম্বন্ধে যে উক্তি করেছেন, সেটা অত্যন্ত খারাপ এবং কুদৃষ্টিসম্পন্ন। আমি তাতে মনে প্রাণে ঘৃণা করি। রূপচাঁদ একজন সম্ভ্রান্ত ঘরের ছেলে এবং একজন শিক্ষক। তিনি লোভী, কামাতুর নন। অহল্যা দেবীর সেটা বুঝেছিলেন, তাই তিনি তার সম্পত্তি তার নামে করেছেন। কারণ তিনি জানতেন রূপচাঁদের নামে সম্পত্তি রাখলে দুই মেয়ে নিশ্চিন্ত তা ভোগ করতে পারবে, আর নিশ্চিন্তে মনে তিনি যেতে পারবেন পরপারে। যে কাল ব্যাধিতে তাকে ধরেছিল, সেখান থেকে পালিয়ে বাঁচার কোনো আশা তার ছিল না। তাই মৃত্যুর আগে এই উইল তিনি করেছিলেন। মিস্টার দিবাকর চ্যাটার্জির কথাগুলো শোনার পর কাঁটার মতো বিচ্ছিল মিস্টার সুবল বাসুর মনে। তিনি আর সহ্য করতে পারলেন না। অত্যন্ত তীক্ষ্ণ কণ্ঠে বিদ্রূপ করে বললেন, মিস্টার চ্যাটার্জি, রূপচাঁদ আপনার আরাধ্য দেবতা, তার গুণগান করা আপনার কর্তব্য। কিন্তু আপনার গুণধর দেবতা যখন বাইজি বাড়িতে যায়, তখন কেমন দেখায় বলুন তো? যদি তাকে এতই বিশ্বাস করেন, তাহলে অহল্যা দেবী কেন উইল বদলাবেন? তাহলে অহল্যা দেবী কেন উইল বদলাতে চেয়েছিলেন? এসব প্রশ্নের কি কোনো উত্তর আছে আপনার কাছে? গম্ভীর গলায় মিস্টার দিবাকর চ্যাটার্জি বললেন, আছে আছে বন্ধুবর, আপনার প্রশ্নের সব উত্তর আমার ঝুলিতে আছে। বাইজি নাচানো ছিল জমিদার বংশের নেশা। সেই রক্ত ছিল রূপচাঁদের গায়ে। তিনি বাইজিদের নাচ গান শুনতে যেতেন। বলতে গেলে তাদের জমিদারির শেষ সম্বলটুকু তাদের খেদমতেই ব্যয় করেছেন রূপচাঁদ, কিন্তু কোনো বেহেল্লাপনা করেনি তার সাথে। কোনো বাইজি তার নামে কুৎসা রটায়নি।
ভোগ লালসা পরিতৃপ্তির জন্য রূপচাঁদ তাদের কাছে যেতেন না, যেতেন গান শুনতে, নাচ দেখতে। সেটা কি অন্যায়? আপনারা যান না নাইট ক্লাবে? কথাটা বলতে বলতে থেমে গেলেন দিবাকর চ্যাটার্জি। সত্য কথা সবসময় বলা উচিত নয়, তাতে শত্রু সংখ্যা বাড়ে আর জীবনের ঝুঁকি থাকে। তাছাড়া এসব কিছু বলে তিনি তো আর সমাজকে পাল্টাতে পারবেন না, পরিবর্তন আনতে পারবেন না মানুষের মনের। তাই তার ভাষণের শেষে বিচারককে উদ্দেশ্য করে তিনি বললেন, দ্যাটস অল মিলর্ড। একটানা এত কিছু বলার পর দিবাকর চ্যাটার্জি চেয়ারে বসলেন। গা দিয়ে তখনও তার দরদর করে ঘাম ঝরছে। মাথা নিচু করে কোনো রকমে মুখটা তিনি মুছলেন আর তাকিয়ে দেখলেন রূপচাঁদকে। যেন একটা জীবন্ত শবের মতো মনে হচ্ছে তাকে। বিষণ্ণ মুখে নেই লেশমাত্র হাসি। রূপচাঁদ ধরেই নিয়েছে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। দুদিন আগে আর দুদিন পরে কেউ তাকে বাঁচাতে পারবে না। এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ রূপচাঁদের ঘোর কাটল। তার মনে পড়ে গেল সনাতন ঠাকুরের কথা, তার শ্বশুরের কথা। তা হাত দেখে তিনি বলেছিলেন, রূপচাঁদের আয়ু 70 বছর। তিনি হাত দেখাতে সিদ্ধহস্ত। তিনি যা বলেন তা বর্ণে বর্ণে ফলে যায়। তাহলে এই 30 বছর বয়সে তার মৃত্যু হবে কি করে? হঠাৎ করেই এ কথা মনে হলো রূপচাঁদের। ঢং ঢং করে আওয়াজ করল আদালতের দেওয়াল ঘড়িটা। দিনের মতো আজ বিচার পর্ব শেষ। আর কিছুক্ষণ পরই আদালত ছাড়বে বিচারপতি। জুরিমণ্ডলীর পরামর্শ মতো তিনি জানিয়ে দিলেন, কাল সকালে 10টায় শুরু হবে আবার বিচার। মিস্টার দিবাকর চ্যাটার্জির আবেদন মতো আদালত শুনবে সাক্ষীদের সাক্ষ্য। পরদিন সকাল 10টায় শুরু হলো কোর্ট। আসামি রূপচাঁদকে জেল থেকে নিয়ে এলো পুলিশ। এক এক করে উকিল, ব্যারিস্টার সবাই হাজির। বিচারপতি এসে বসলেন তার চেয়ারে। তার সাথে কথা বলে পেশকার সাহেব চিৎকার করে ডাকলেন প্রথম সাক্ষী রত্নাবাইকে। কোর্টের বাইরে অপেক্ষা করছিল রত্নাবাই। ডাক শুনে তাড়াতাড়ি আদালত কক্ষে ঢুকে সাক্ষীর কাঠগড়ায় তিনি দাঁড়ালেন। পরনে আধুনিক পোশাক, মুখে প্রসাধনীর প্রলেপ। কাঠগড়ায় দাঁড়িয়ে গীতা ছুঁয়ে তিনি শপথ নিলেন, সত্য বই মিথ্যা বলবো না। দিবাকর চ্যাটার্জি প্রশ্ন করল, আপনার নাম? উত্তর আসলো রত্নাবাই। আবার তাকে প্রশ্ন করা হলো, আপনি রূপচাঁদকে চেনেন? ওই যে সামনে কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে। আর তাকে আপনি শেষ কবে দেখেছিলেন? রত্নাবাই বললেন, হ্যাঁ তাকে আমি চিনি, তবে শেষ কবে দেখেছিলাম তারিখটা ডায়েরি দেখে বলতে হবে। দিবাকর চ্যাটার্জি জিজ্ঞেস করলেন, আপনি ডায়েরি মেনটেন করেন? রত্নাবাই বলল, আগে হ্যাঁ। বলতে বলতেই তিনি ব্লাউজের ভেতর থেকে ছোট্ট একটা ডায়েরি বার করলেন। পাতা উল্টে বললেন, 14ই মার্চ। রূপচাঁদ ওখানে কতক্ষণ ছিল? উত্তরে তিনি জানালেন, রাত 12টা, 12:30টার মতো। আবার তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা মজলিসের মধ্যখানে তিনি কোথাও যাননি তো? রত্নাবাই বলল, না। বিচারককে উদ্দেশ্য করে দিবাকর চ্যাটার্জি বললেন, দ্যাটস অল মিলর্ড। আমার আর কোনো প্রশ্ন করার নেই। অনুমতি নিয়ে চঞ্চল পদে কোর্ট ছেড়ে বেরিয়ে গেল রত্নাবাই। যাবার আগে কোর্টের আদেশে তাকে জমা করতে হলো ডায়েরিটা। পরবর্তী সাক্ষী মাধবী এসে দাঁড়ালো কাঠগড়ায়। তাকেও শপথ বাক্য পাঠ করানো হলো।
তারপর জিজ্ঞেস করা হলো রূপচাঁদ কেমন লোক। তিনি বললেন, অত্যন্ত সমজদার, শান্ত, শিষ্ট, দয়ালু মানুষ, ভালো পড়ান, নিয়ম নিষ্ঠা মেনে চলেন, আর ভালো গান গাইতে পারেন। এরপরও বহু প্রশ্ন তাকে করা হলো। কোনো প্রশ্নতেই তিনি রূপচাঁদের কোনো খারাপ দিক তুলে ধরলেন না। তাকে শেষ প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা, রূপচাঁদ কি অহল্যা দেবীকে খুন করেছেন বলে আপনার মনে হয়? উত্তরে মাধবী দেবী জানালেন, সে তো হতে পারে না, কারণ সে যদি সম্পত্তির লোভে খুনই করে থাকে তাহলে তো তার পয়সার প্রয়োজনে সে অনেক দিন আগেই সম্পত্তি বেচে দিতে পারত। সেটা তো তিনি করেননি, তাই তাকে সন্দেহ করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। মিস্টার চ্যাটার্জি বললেন, দ্যাটস অল মিলর্ড। তারপর তিনি চেয়ারে বসে পড়লেন আর রুমাল দিয়ে কপালের ঘাম মুছলেন। মাধবী দেবী কাঠগড়া থেকে নামল, তাকিয়ে দেখল দিবাকর চ্যাটার্জির দিকে। তারপর সে কোর্ট রুম ত্যাগ করল। এরপর মিস্টার বাসু উঠে দাঁড়ালেন, নিজেই নিজের হাত দুটো পেছনে ধরে বিচারকের উদ্দেশ্য করে বললেন, মিলর্ড, এতক্ষণ আপনার বিচারালয়ে যে নাট্যশালা বানিয়ে খেলা করছিলেন আমার বন্ধুবর মিস্টার দিবাকর চ্যাটার্জি, তা সত্যিই প্রশংসার যোগ্য। তার নাট্য পরিচালনায় আর নির্দেশনার আমি অভিভূত। তিনি যে দুজন সাক্ষী নূতন নিয়ে এসেছিলেন, রত্নাবাই আর মাধবী, তারা তো নানা বাহানায় বলে গেলেন রূপচাঁদ খুনি নয়, একজন মহাপুরুষ। অহল্যা দেবী যেদিন খুন হয় সেদিন রাত্রে রূপচাঁদ রত্নাবাইয়ের কোঠাতে ছিল 12টা পর্যন্ত। কিন্তু তারা জানে না, খুনি যতই সতর্ক থাকুক, খুনের একটা প্রমাণ সে ছেড়ে যাবেই। সাক্ষী যতই বুদ্ধিমান বিচক্ষণ হোক, তার সাক্ষীতে গলদ থাকবেই। সেই ভুলটা করে গেছেন দুজনেই। রত্নাবাই যে সত্যের অপলাপ করে গেছেন তার তথ্য প্রমাণ আমাদের হাতে আছে। 14ই মার্চ রত্নাবাই তার কোঠাতে জলসার আসর বসায়নি, বসিয়েছিল রমাপতি দাসের চেতলার বাড়িতে। সেই আসরে উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তি। তাদের নাম আমি আদালত কক্ষে সবারই সম্মুখে নিয়ে তাদের ছোট করতে চাই না। পুলিশ তদন্ত করে তাদের নাম ঠিকানা ঠিক জোগাড় করে ফেলেছে, আর কেস ডায়েরিতে তা লেখাও আছে। সেদিন সারা রাত ছিল আসর। সন্দেহ হলে আদালত তাদের ডেকে সাক্ষ্য নিতেই পারে। রত্নাবাই আমাদেরকে বোকা বানাবার জন্য সঙ্গে নিয়ে এসেছিল একটা ডায়েরি। সেটা আমরা আদালতে পেশও করেছি। যদি মহামান্য আদালত ডায়েরির কয়েকটা পাতা উল্টে দেখেন তাহলে বুঝতে পারবেন এর পেছনে কী লুকিয়ে আছে। ডায়েরিটা একদিনেই একই পেনের কালিতে লেখা হয়েছে, শুধুমাত্র কোর্টকে ভুল পথে চালিত করার জন্য আর রূপচাঁদকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য। মিলর্ড, এবার আসি মাধবী দেবীর কথায়, যিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্য কথা বলার অঙ্গীকার করে মিথ্যাচার করে গেলেন। রূপচাঁদকে ন্যায় নিষ্ঠ আদর্শ মানুষ হিসেবে পরিগণিত করতে চাইলেন সকলের সামনে। সম্পত্তির লোভে তিনি তার পরিবার পরিজনদের সাথে যে ব্যবহার করেছেন সে ইতিহাস টেনে এনে লাভ কী? সম্পত্তি বেচার টাকা পয়সা নিয়ে তিনি যে বাইদিদের পেছনে ব্যয় করেছেন সে কথা সবাই জানে। তার দুঃখের সময় টাকা পয়সা দিয়ে যিনি সাহায্যে হাত বাড়িয়েছিলেন সেই মাতৃসমা অহল্যা দেবী কন্যাসম মাধবীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছেন। পথের কাঁটা সরাতে খুন করেছেন অহল্যা দেবীকে। মাধবী দেবী যতই অস্বীকার করুক না কেন, রূপচাঁদকে লেখা চিঠিগুলো তার সাক্ষ্য বহন করে। তার বাড়ি সার্চ করে অনেক প্রেমপত্র পাওয়া গেছে মিলর্ড।
হঠাৎ রূপচাঁদ উচ্চকণ্ঠে কেঁদে উঠে বলল, না না, আমি এসব কিছু করিনি। সত্যি মিস্টার বাসু, আমি এসব কিচ্ছু করতে চাইনি। হঠাৎ কী করতে কী ঘটে গেল, আমি নিজেকে সামলাতে না পেরে। বলতে বলতেই কেঁদে উঠল রূপচাঁদ। বিচারক রূপচাঁদের ব্যবহারে ক্ষুব্ধ হলেন, বললেন, স্টপ ইউ। তারপর শান্ত গলায় বললেন, মিস্টার বাসু, ইউ মে প্রসিড। মিস্টার বাসুর ইঙ্গিত পেয়ে এক পুলিশ অফিসার এক বান্ডিল সিজ করা চিঠি এনে বিচারকের সামনে দিলেন। বিচারক চিঠিগুলো উল্টে পাল্টে দেখছিল। মিস্টার বাসু তখন তাকিয়ে দেখলেন মিস্টার দিবাকর চ্যাটার্জির দিকে। তার মুখটা শুকনো হয়ে গেছে, মনের অবস্থা অসহায়ের মতো। হয়তোবা তিনি বুঝতে পেরেছেন এই কেসে তার পক্ষে জেতা অসম্ভব, আর রূপচাঁদের গলায় ফাঁসির দড়ি লাগাতে আর বিলম্ব নেই। মিস্টার দিবাকর চ্যাটার্জির চোখে চোখ পড়তেই তাচ্ছিল্যের সুরে তিনি বললেন, কেমন বোধ করছেন মিস্টার চ্যাটার্জি? দিবাকর চ্যাটার্জি কিছু বলার আগেই বিচারক বললেন, মিস্টার বাসু, প্লিজ প্রসিড। মিস্টার বাসু বলতে শুরু করল, মিলর্ড, অহল্যা দেবীর সাথে রূপচাঁদের যে একটা গোপন সম্পর্ক চলছিল তা আপনি এই মাধবীর চিঠিগুলো পড়লেই বুঝতে পারবেন। বিচারক মাথা নেড়ে সায় দিলেন, বললেন, ইয়েস, ইউ রাইট। মাধবীর সঙ্গেও যে রূপচাঁদের একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল তার প্রমাণও এই চিঠিগুলো। আমার মনে হয় মিলর্ড, অহল্যা দেবী প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে রূপচাঁদের নামে সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছিলেন, কিন্তু যখন তার চোখে ধরা পড়ল রূপচাঁদ আর তার কন্যার কীর্তি, তখন তিনি সহ্য করতে না পেরে উইল বদলাবার সিদ্ধান্ত নেন। মায়ের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে রূপচাঁদ আর মাধবী সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে অহল্যা দেবীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। 14ই মার্চ তারা সেই কাজটা করেছে। অহল্যা দেবীকে মায়ের মতো, আমাকে বোনের মতো দেখতেন রূপচাঁদ। এসব মিথ্যা কথা মাধবীর, মিলর্ড। ওদের দুজনের মধ্যে রেজিস্ট্রি বিয়ে হয়েছিল, তার কিছু প্রমাণ আমাদের হাতে আছে। আমরা সময় মতো সেগুলো পেশ করব। অহল্যা হত্যাকাণ্ডে মাধবী যে সাক্ষ্য দিয়েছিল তা সত্যিই দুঃখজনক। নিজের মাকে যে খুন করল তার গুণগান করতে ব্যস্ত হয়েছিলেন তিনি। খুন করার সেই দৃশ্য দেখে মাধাই যে দরজা বন্ধ করে মাধবীকে ডেকে আনতে গিয়েছিল আর দরজা খুলেছিল, রূপচাঁদের কথা বলেছিল, থানায় জানাবার জন্য সে পীড়াপিড়িও করেছিল, কিন্তু মাধবী তাতে কর্ণপাত করেনি। পাড়াপড়শিদের ফোন পেয়ে পুলিশ সেদিন গিয়েছিল সেই বাড়িতে। অহল্যা দেবীর হত্যাকাণ্ডের আরও অনেক প্রমাণ আছে মিলর্ড। আততায়ীর হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি। খামচে ধরেছিলেন আততায়ীর মাথার চুল। সেই চুল যে রূপচাঁদের মাথার চুল তা বলেছেন বিশেষজ্ঞের দল। এছাড়া হাতের ছাপ, পায়ের ছাপ, ছোড়া কেনার রসিদ সব কিছুই প্রমাণ আছে। অহল্যা হত্যাকাণ্ডের আসল নায়ক হল রূপচাঁদ। ঠিক সেই মুহূর্তে ঢং ঢং করে 5টার ঘণ্টা বেজে উঠল। মিস্টার বাসুর বলা তখনও শেষ হলো না। কোর্ট সেদিনের মতো মুলতুবি হয়ে গেল। সেদিন আলিপুর আদালতে সকাল থেকেই ভিড়। কথাটা কানে কানে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল চারিদিকে। অহল্যা হত্যাকাণ্ডের আজ রায় দেবার দিন। আলোকচিত্রী, সাংবাদিক, পুলিশ, উকিল, ব্যারিস্টার, উৎসুক মানুষজনের ভিড় আদালত চত্বরে। কাটায় কাটায় 10টায় বিচারপতি এসে বসেছেন আসনে। উকিল, মোক্তার, ব্যারিস্টার সকলে তাদের কাজ ফেলে হাজির হলো আদালত কক্ষে। আসামি রূপচাঁদ এসে দাঁড়ালো কাঠগড়ায়।
দিবাকর চ্যাটার্জি মিস্টার বাসু এসে হাজির হলেন যথাসময়ে। বিচারক বললেন, মিস্টার বাসু, আপনি আর কিছু বলবেন? মিস্টার বাসু বললেন, না মিলর্ড, শুধু কোর্টের কাছে আমার একটাই প্রার্থনা, অহল্যা দেবী হত্যাকাণ্ডে আসামি রূপচাঁদ যাতে দৃষ্টান্তমূলক সাজা পায় তা প্রার্থনা করি। বিচারক এবার জানতে চাইলেন, মিস্টার চ্যাটার্জি, আপনি কিছু বলবেন? তিনি বললেন, আমার একটাই কথা মিলর্ড, এই হত্যাকাণ্ডের ব্যাপারে রূপচাঁদ কিছুই জানে না, সে নিরপরাধ, তাকে মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করছি। বিচারক তারপর এক এক করে জুরি মণ্ডলীদের অভিমত শুনলেন। দেখতে দেখতে বেলা গড়িয়ে গেল। অবশেষে বিকেলবেলায় কোর্ট রায় দিল। সম্পত্তির লোভে মাধবীর প্ররোচনায় রূপচাঁদ যে অহল্যা দেবীকে নির্মমভাবে হত্যা করেছে তার প্রমাণ পেয়েছে কোর্ট। যিনি খুন করেছেন তিনি সামান্য কোনো মানুষ নন, সমাজের একজন গণ্যমান্য শিক্ষক। খুন করলে কি পরিণতি হয় তার একটা সামাজিক বার্তা দেওয়া প্রয়োজন। কনসিডারিং অল অ্যাসপেক্ট অফ দ্য কেস, ইট ইজ ওয়ার্ড দ্য অ্যাকিউজড রূপচাঁদ মিত্র উইল বি হ্যাংড। একথা বলে অর্ডারে সই করে বিচারক তার আসন ছেড়ে রেস্টরুমে চলে গেলেন। সাথে সাথে শুরু হলো গুঞ্জন, অপরাধী বাঙালি, তাই তার এই শাস্তি, ইংরেজ হলে ছাড়া পেয়ে যেত। কেউ বলল, দিবাকর চ্যাটার্জি বড় দেমাক ছিল, দেমাক ভাঙল আজ। আরেকজন বলল, ঘুষ খেয়ে ইধার কামাল উধার কাট দিয়া। এরকমভাবে চলতে থাকলো নানা কথা। ঠিক সেই মুহূর্তে আদালত কক্ষ ত্যাগ করার জন্য উঠে দাঁড়ালেন দিবাকর চ্যাটার্জি, কিন্তু সাথে সাথে তার হাতটা চেপে ধরলেন মিস্টার সুবল বাসু। নিচু স্বরে ফুরফুরে গলায় বললেন, আমাকে ক্ষমা করবেন দাদা, জীবনে অনেকবার আপনার কাছে হেরেছি, আজ না হয় আপনি আমার কাছে হারলেন। এতে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি খ্যাতি যশ কিছুই কমবে না। কিন্তু মিস্টার সুবল বাসুর কথাগুলো শানিত ছুরির মতো বুকে গিয়ে বাঁধল দিবাকর চ্যাটার্জির। মনে হয় এফোর ওফোর হয়ে গেল। এ অপমান, এ ঘৃণা তিনি জীবনে কখনো কারুর কাছে পাননি। আজ যেন বৃষ্টিধারার মতো অঝোর ধারায় ঝরতে থাকলো তার দেহ আর মনে। কেশে হেরে ভেঙে পড়ল তার মন। লোকে এতদিন যা ভেবে এসেছে, দিবাকর চ্যাটার্জি যদি আসামি পক্ষের ব্রিফ হাতে নেয় তাহলে সে যত বড় খুনি হোক নির্ঘাত খালাস পাবে, তাদের সেই ধারণা আজ ধূলিসাৎ হয়ে গেল। জীবনে কখনো দিবাকর চ্যাটার্জি হারেনি, তাই হেরে যাওয়ার মর্মব্যথা আত্মগ্লানি তার জানা ছিল না। আজ হেরে গিয়ে পলে পলে তিনি তা উপলব্ধি করছেন। কাঁধে হাত রেখে বিজয় বলল, আগেই বলেছিলাম দিবাকর, এ কেস তুই নিস না, হেরে যাবি। কথাটা মিলল তো? ততক্ষণে কোমরে দড়ি বেঁধে হাতে হাতকড়া পরিয়ে পুলিশ রূপচাঁদকে আদালত কক্ষের বাইরে নিয়ে গেছে। রূপচাঁদ এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ তার নজরে পড়ল অদূরে নিম গাছের তলায় দাঁড়িয়ে অনিতা, মুখটা বিবর্ণ, পাংশুটে, চোখ দুটো ছলছল করছে। হয়তোবা শুনেছে তার পরিণতির কথা। আক্ষেপে নিজের হাত দুটো কামড়াতে ইচ্ছে করছে রূপচাঁদের। ঘরে অনিতার মতো স্ত্রী থাকতে কেন যে সে মরীচিকার পিছনে ছুটতে গেল? কেনই বা সে বারবার নূতন করে প্রেমে পড়ল? কেনই বা সে অহল্যা দেবীকে খুন করল? চাকরি বাকরি করে ভালোই তো চলছিল তার। হঠাৎ করে সে অনুশোচনায় দগ্ধ হচ্ছিল। সমস্ত বাধা উপেক্ষা করে অনিতা ছুটে গেল রূপচাঁদের কাছে, কিন্তু কাছে যাওয়ার আগেই আটকে দিল পুলিশ। রাস্তায় দাঁড় করানো ছিল পুলিশ ভ্যান। একরকম জোর করেই তাকে তোলা হলো গাড়িতে।
অনিতা দূর থেকে চিৎকার করে বলল, তোমাকে কেউ কিছু করতে পারবে না, তুমি আবার ফিরে আসবে, বাবা বলেছে। গাড়ি চলতে শুরু করেছে ততক্ষণে। অনিতা হাত নেড়ে নেড়ে বলেই যাচ্ছে কথা। ওর বাবা সনাতন ঠাকুর মশাই হাত দেখে যা বলেন তা অক্ষরে অক্ষরে মিলে যায়। রূপচাঁদ যে ওয়ার্ডে এতদিন ছিল সেই ওয়ার্ডে তার স্থান হলো না। তার জন্য নূতন জায়গা। সে ঘরের আয়তন খুব ছোট, কোনো জানলা নেই, একটা ঘুলঘুলি, সেটাও খুব উঁচুতে। লোহার দরজা আছে একটা, সেটা চাবি দিয়ে গেল এক সেপাই। সারাক্ষণের জন্য একজন দাঁড়িয়ে রইল তার গেটের সামনে। এটাই নাকি রীতি, এটাই নাকি কানুন। ফাঁসির আসামিকে একলা রাখা হয় একটা ঘরে। সারাদিন ধকল গেছে খুব, তাই কম্বলটা বিছিয়ে শুয়ে পড়ল রূপচাঁদ। আর শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে থাকলো। ভাবল তার আত্মীয় স্বজনরা, দাদা বৌদি ভাইপো ভাইজিরা খবরের কাগজে নিশ্চয়ই সবই পড়েছে, কিন্তু কেউ তাকে একবারও দেখতে আসেনি। এমনকি যার কথায় সে অহল্যা দেবীকে খুন করল সেই মাধবীও তাকে কোনোদিন জেলে দেখতে আসেনি। শুধু যাকে সে কারণে অকারণে চর থাপ্পড় মেরেছে, সবসময় বঞ্চিত করেছে, সেই অনিতা তাকে প্রতিদিন দেখতে এসেছে। নিজের হাতে খাবার বানিয়ে এনেছে, নিয়মিত যোগাযোগ করছে ব্যারিস্টারের সাথে, শুধু তাকে জেল থেকে মুক্ত করার জন্য, আবার নূতন করে তার সাথে ঘর করার জন্য। অনিতা তো ইচ্ছে করলেই না আসতে পারত। এ কথা ভাবতে ভাবতেই তার কেটে গেল অনেকটা রাত, কিন্তু তবুও তার চোখে ঘুম নেই। অপরদিকে ঘুম নেই মিস্টার দিবাকর চ্যাটার্জির চোখেও। পরাজয়ের আত্মগ্লানি যে কতখানি ভয়ানক সেটা সে মর্মে মর্মে বুঝতে পারছে। সারা রাত পায়চারি করতে করতে অনেক কথা ভাবলেন দিবাকর চ্যাটার্জি। হাতে তার মাত্র 12টা দিন সময়। 13 দিনের মাথায় রূপচাঁদের ফাঁসি হবে। এর মধ্যে উচ্চ আদালতে গিয়ে আপিল করারও সময় নেই। আর কী নিয়েই বা তিনি লড়বেন? মামলার যে তথ্য প্রমাণ ছিল তা থেকে রূপচাঁদকে বার করে আনা কোনো মতেই সম্ভব নয়। উচ্চ আদালতে দুবার সাক্ষ্য প্রমাণ হয় না, আলোচনা হয় মূল বিচারের ওপর। তাতেই রূপচাঁদের নিষ্কৃতি পাওয়া কল্পনার অতীত। তিনি অনেক ভাবলেন কিভাবে তিনি বাঁচাবেন রূপচাঁদকে। নিচে নেমে বার লাইব্রেরিতে আবার বসে পড়লেন দিবাকর চ্যাটার্জি। আইনের বইটা হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলেন। বিভিন্ন কেসের রায় পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে থাকলেন। বারবার মনে পড়ে যায় সেদিনের সেই রায়ের কথা। কনসিডারিং অল অ্যাসপেক্ট অব দ্য কেস, ইট ইজ অর্ডার্ড দি এক্সিকিউট রূপচাঁদ মিত্র উইল বি হ্যাংড। জজ সাহেব ইচ্ছে করলে তাকে যাবজ্জীবন দিতে পারত, তাকে অনুশোচনায় নিমজ্জিত রাখতে পারত, তা না করে তাকে ফাঁসির দড়িতে ঝোলাবার ব্যবস্থা করলেন। এটা কি যথাযথ সুবিচার হলো? ভাবতে ভাবতে একসময় দিবাকরের চোখে ঘুম নেমে এলো। হাতের বই হাতেই ধরা ছিল তার। সকালে মেয়ে প্রভার ডাকে তার ঘুম ভাঙল। বাবার হাতে চায়ের কাপ ধরিয়ে সে খুব বকাবকি করল। অপরাধীর মতো দিবাকর বললেন, এবারের মতো ক্ষমা করে দে মা। প্রভা বলল, আইনের বই তো সারা জীবন নেড়ে চেড়ে পড়লে, এর মধ্যে নূতন আর আছে কি? দিবাকর কথা শুনে হেসে ফেলে। জাজমেন্টের কপিটা তখনও বিছানার ওপর পড়ে। সেটা হাতে নিয়েই আবার চোখে পড়ে গেল, দ্য এক্সিকিউট উইল বি হ্যাংড। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে হঠাৎ চিৎকার করে উঠল দিবাকর চ্যাটার্জি, ইউরেকা ইউরেকা!
আনন্দে তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, আমি পেয়ে গেছি মা, রূপচাঁদকে আমি বাঁচাবই। মেয়ে কিন্তু কিছুই বুঝল না বাবা কি পেয়েছে আর কীভাবেই বা রূপচাঁদকে বাঁচাবে। তারপরেই দিবাকর চ্যাটার্জি ফোন করলেন বিজয় বাবুকে। বললেন, বিজয় চলে আয়, আজ মাংস ভাত খাবো দুজনে। তোর দিবাকর আজ পর্যন্ত কোনো কেস হারেনি, আজও হারবে না। রূপচাঁদ বেঁচে যাবে, তাকে জেলের সেল থেকে আমি বের করে আনবই। রূপচাঁদ যেন একটা পাষাণ। কদিন বাদে তার ফাঁসি, কিন্তু তার কোনো চিন্তা ভাবনা নেই, কোনো অনুশোচনা নেই কৃতকর্মের জন্য। তার বিশ্বাস সে মুক্তি পাবেই। ভবিষ্যৎবাণী নাকি তার মিথ্যা হয় না, তাই তার চলা ফেরা আচার আচরণের মধ্যে কোনো দুঃখ বেদনার প্রকাশ নেই। সকলের সাথে সে সাবলীল, অধিকাংশ কয়েদিদের সাথেই তার সুসম্পর্ক। দিবাকর চ্যাটার্জি জেলে এসে তার সাথে দেখা করে গেছেন। অনুশোচনার কিছুই তার নেই, আনন্দ ফুর্তিতেই তার দিন কাটছে। কোনো কিছুর অভাব রাখেনি জেলার সুপারিনটেন্ডেন্ট। সেরকমই হুকুম ফাঁসির আসামিদের জন্য। ঢং ঢং করে 2টোর ঘণ্টা পড়ল। খাবার সময় হয়েছে। রূপচাঁদ লঙ্গরখানায় প্রবেশ করল। সেখানে তখন কয়েদিদের ভিড়। সবাই তাকে সম্মান দিয়ে খাবার নিতে বলল। রূপচাঁদ নিল। ডাল তরকারি মাছ আর প্রাণ ভরে খেয়ে হাত ধুয়ে নিজের সেলে চলে গেল। বিকেল 4টে নাগাদ ডাক্তার আসলো। ছোট্ট একটা বাক্সের মতো কি রেখে ডাক্তার তার ওপর তাকে দাঁড়াতে বলল। রূপচাঁদ তার ওপর দাঁড়াতেই তার ওজন লিখল ডাক্তার। রূপচাঁদ কিছু বুঝতে পারল না। কিছু জিজ্ঞাসা করার আগেই জেলার সাহেব বললেন, কাল ভোর 3টেই তোমার ফাঁসি। রূপচাঁদ ভুলেই গিয়েছিল ফাঁসির তারিখটা। জেলারের মুখে কথাটা শুনে সে নির্লিপ্ত হয়ে জবাব দিল, ঠিক আছে। জেলার সাহেব জিজ্ঞেস করল, তোমার মনের কোনো আকাঙ্ক্ষা? রূপচাঁদ মাথা নেড়ে না বলল। কিছু প্রয়োজনীয় কথাবার্তা সেরে ডাক্তারবাবু আর জেলার সাহেব চলে গেল। সঙ্গে সঙ্গে সেলে তালা দেওয়া হলো। তারপরেই একরাশ ভাবনা এসে জুটল রূপচাঁদের মাথায়। পৃথিবীর সব কিছুই আপেক্ষিক। সত্য মিথ্যার ব্যাপারটা ব্যক্তিগত ধ্যান ধারণার কাছে। যদি কিছু ঘটার থাকতো তাহলে এতদিনে ঘটে যেত। সে মনে মনে ভাবল, তার কপালে মুক্তি নেই, ফাঁসির দড়িতে তাকে কাল ঝুলতেই হবে। মৃত্যু চিন্তায় তার সারা রাত ঘুম হলো না। তাকে তারা অনুরোধ করল শুতে, কিন্তু রূপচাঁদ তাদের কথা গ্রাহ্যই করল না। 10টা নাগাদ অনিতা এলো দেখা করতে। নিজের হাতে রান্না করে নিয়ে এসেছে। সেসব খাবার পরীক্ষা করার পর খাবার অনুমতি পেল রূপচাঁদ। তাকে চিন্তা করতে বারণ করল অনিতা। ব্যারিস্টার দিবাকর চ্যাটার্জি তাকে কথা দিয়েছে যে করেই হোক সে রূপচাঁদকে মুক্ত করবে। তবুও দিবাকরের মনে উদ্বেগ, একটা অদ্ভুত বিষণ্ণতাও আছে। সারা আকাশটা ছেয়ে আছে মেঘে, কেমন যেন একটা গুমোট ভাব। গাছগাছালিরা একটা ঝড়ের আশায় দমবন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বটগাছের পাতার আড়ালে ঝুলছে শত শত বাঁদুর, তারা বটফল খাচ্ছে। কলঘরের কাছে নূতন ঘরটায় আজ বাতি জ্বলছে। ফাঁসির তক্তা পাহারা দিচ্ছে সিপাহীরা। বালির বস্তা বেঁধে ফাঁসির দড়ির পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। পাশের কামরায় জল্লাদ বুধা মল্লিক এসে শুয়ে আছে। রাত ঠিক 1টা নাগাদ প্যারেচি এলো, তাকে ঘুম থেকে জাগালো। স্নান সারার পর তাকে নূতন জামা কাপড় দেওয়া হলো। এক ব্রাহ্মণ আর এক পাদ্রী এসে তাকে গীতা আর বাইবেল থেকে কিছু অংশ পড়ে শোনালো। জেলার বিকাশ চৌধুরী এলেন। তার অনুরোধে একটা সন্দেশ খেল রূপচাঁদ।
এরপর এক এক করে জেলের সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি জেলার, ব্যারিস্টার দিবাকর চ্যাটার্জি, মিস্টার সুবল বাসু, ডাক্তার প্রতাপ বড়ুয়া সবাই এলো। পদযাত্রা করে রূপচাঁদকে তারা নিয়ে গেল ফাঁসি কক্ষে। রূপচাঁদকে তোলা হলো ফাঁসির মঞ্চে। বুধা মল্লিক তার হাত দুটো পেছনে বেঁধে তার মাথায় কালো কাপড় বাঁধল। তারপর ফাঁসির দড়িটা পরিয়ে দিল রূপচাঁদের গলায়। রূপচাঁদ তখনও ভাবছে এ ফাঁসি তার হবে না। জেলের বাইরে চিৎকার করে কাঁদছে অনিতা। তার জীবনের শেষ সম্বল সে আজকে হারাবে। মাধবী বসে আছে শেষ সংবাদ শোনার আশায়। রূপচাঁদ তবুও ভাবছে সে ফাঁসির হাত থেকে নিষ্কৃতি পেয়ে যাবে। 70 বছর তার আয়ু, এটা তার শ্বশুরের ভবিষ্যৎবাণী। ফাঁসির নির্দিষ্ট সময় আগত। ঘড়ির দিকে চোখ সাহেবের। তার হুকুমে বুধা মল্লিক টেনে নেবে কাঠের পাটাতন। রূপচাঁদের পা তখন পাবে না কোনো সাপোর্ট। যা খুঁজতে ছটফট করবে রূপচাঁদের পা দুটো, আর গলায় ফাঁস তখন বসবে তার ঘাড়ে। ছটফট করতে করতে একসময় স্থির হয়ে যাবে রূপচাঁদের দেহ। আর মাত্র 2 মিনিট বাকি। সাহেব তার পকেট থেকে রুমাল বার করলেন দেখার জন্য। এমন সময় মিস্টার দিবাকর চ্যাটার্জি ঝাঁপিয়ে পড়লেন বুধা মল্লিকের ওপর আর গগনভেদী চিৎকার করে বললেন, প্লিজ স্টপ। এর মধ্যে অনেকটা সময় গড়িয়ে গেছে। দিবাকরের ব্যবহারে আর আচরণে সবাই অবাক। সবাই একযোগে দিবাকর চ্যাটার্জিকে চেপে ধরল। আপনি এমন কাজ করলেন কেন? দিবাকর চ্যাটার্জি হাসলেন তাদের কথা শুনে। তারপর গম্ভীর হয়ে বললেন, আমি যা করেছি জেনে বুঝেই করেছি। এতে যদি আমার ফাঁসি হয় হোক, তাতে কোনো আপত্তি নেই। তবে এখন রূপচাঁদকে ফাঁসির মঞ্চ থেকে নামান। ওর হাত পা মুখ খুলে দিন। সময় পার হয়ে গেছে। এ ফাঁসি আর হবে না। ওর ফাঁসি হয়ে গেছে। সুপারিনটেন্ডেন্ট জানতে চাইলেন, ফাঁসি কখন হলো? দিবাকর চ্যাটার্জি বললেন, আমাদের সকলের সামনে ফাঁসি হয়েছে। ওর হাত পা বাঁধা হলো, মাথায় কালো কাপড় দেওয়া হলো, ফাঁসির দড়ি গলায় পরানো হলো। এরপরেও বলছেন ফাঁসি হয়নি? তাহলে ফাঁসি দিতে হলে আর কি দরকার? জেল সুপার বললেন, রূপচাঁদ তো মরেনি। ফাঁসি হলে রূপচাঁদকে মরতে হবে এ কথা কে বলল? জোরে চিৎকার করে বললেন দিবাকর চ্যাটার্জি। জেল সুপার বললেন, কেন কোর্ট? ফাঁসি দেবার কথা তো সেই বলেছে। দিবাকর চ্যাটার্জি এবার বললেন, ভুলে যাবেন না জেলার সাহেব, কোথাও তার মৃত্যুর কথা কিন্তু বলা হয়নি। ব্যাপারটা নিয়ে হুলুস্থুলু পড়ে গেল। রূপচাঁদের আর ফাঁসি দেওয়া গেল না। তবে এই নিয়ে বিচার পর্ব শুরু হলো। কোর্টে বাদানুবাদ হলো। অবশেষে আইন পরিবর্তিত হলো। আসামিকে যদি ফাঁসির আদেশ দেওয়া হয়, তাহলে বিচারককে অবশ্যই লিখতে হবে, দ্য এক্সিকিউট উইল বি হ্যাংড টিল ডেথ। এই টিল ডেথ শব্দটি না লেখার জন্য রূপচাঁদকে আর ফাঁসি দেওয়া গেল না। আইন পরিবর্তন করে পূর্ববর্তী আসামিকে সে সাজা দেওয়া যায় না, এই অজুহাতে রূপচাঁদের মুক্তি দেওয়ার আদেশ দিলেন কোর্ট। কোর্টের সেই আদেশনামা জেল সুপারের দপ্তরে পৌঁছতে 2 মিনিট লাগার কথা, কিন্তু সেটা লেগে গেল 2 দিন। এই 2 দিন কলকাতায় ছিল অনিতা। সেদিন সকাল সকাল জেল চত্বরে পৌঁছে গেল সে। ব্যারিস্টার বাবু 11টা নাগাদ আসবেন। তিনি কাগজপত্র সব নিয়ে আসবেন। তারপর ছাড়া পাবে রূপচাঁদ। সেদিনও অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। একটু বেলাতেই দিবাকর চ্যাটার্জি আসলেন জেলে। অনিতাকে বাইরে বসতে বলে তিনি ঢুকলেন জেল সুপারের চেম্বারে। ঢং ঢং করে 4টে বাজার ইঙ্গিত দিল দেয়াল ঘড়ি। অনিতার চোখ দুটো পড়ে গেল জেলের গেটের দিকে। খবর পেয়ে মাধবীও এসেছে রূপচাঁদকে নিয়ে যেতে।
আকাশটা পিছনে লেগেছে সকাল থেকেই, অভিমানী বধূর মতো মুখ গোমড়া করে আছে সারাটা দিন। তার চোখে জল ফেলছে অনবরত, মাঝে মাঝে ক্রুদ্ধ হুঙ্কার ছাড়ছে মেয়ে। তার তীব্র আলোর উদ্ভাসিত হচ্ছে কিছুটা ধরনী। রূপচাঁদকে নিয়ে দিবাকর চ্যাটার্জি যখন বের হলো জেল থেকে, তখনও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তাকে দেখে অনিতা এগিয়ে এলো। দুজনে মিলে দিবাকর চ্যাটার্জিকে প্রণাম জানালো। তার ঋণ কোনো কালেই শোধ করতে পারবে না তারা, সেও বলল। বালিগঞ্জ থেকে ট্রেনে চেপে তারা যেন আজ দেশের বাড়ি চলে যায়, এই কথা বলেই দিবাকর চ্যাটার্জি রওনা দিলেন। হঠাৎ রূপচাঁদের নজরে পড়ল মাধবী। সামনের কদম গাছের তলায় সে দাঁড়িয়ে। অনিতাকে সে চেনে না, ভেবেছে রূপচাঁদের কোনো আত্মীয়, তাই সে চিৎকার করে রূপচাঁদকে ডাকছে, এখানে এসো। মাধবী অনিতাকে না চিনলেও অনিতা চেনে। সে যে অহল্যা দেবীর মেয়ে, আর তার সাথে যে রূপচাঁদ নূতন প্রেমে পড়েছে সেটাও সে জানে। আজ আবার এসেছে সে সুখের সংসার ভাঙতে। অনিতার ঠান্ডা রক্ত হঠাৎ টকপক করে ফুটল। ক্ষিপ্ত বাঘিনীর মতো সে ঝাঁপিয়ে পড়ল রূপচাঁদের বুকে। তার চোখে চোখ রেখে বলল, শোনো, তুমি কোথাও যাবে না, তুমি আমার সাথে যাবে, আর আমরা আজই দেশের বাড়ি ফিরে যাব। হঠাৎ রূপচাঁদ ভাবল, অহল্যা দেবীর এত সম্পত্তি, সুযোগ্য সুন্দরী মেয়ে, এসব কার ভোগ দখলে রেখে যাবে সে? দেশে ফিরে গেলে সে কী পাবে? কী পাবে অনিতার কাছে, আর কী পাবেই বা গ্রামবাসীর কাছে? ভাবতে ভাবতে তার মাথাটা গরম হয়ে গেল। সে অনিতার হাত থেকে মুক্ত হয়ে বলল, না, আমি তোমার সঙ্গে যাব না। তুমি আমাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছ। ছুরি, চিঠি, প্রমাণাদি তুমি পুলিশকে তুলে দিয়েছ, যাতে আমার মরণ হয়। অনিতা চিৎকার করে বলছে, কি যা তা বলছো তুমি? আমি কি জেনে বুঝে দিয়েছি? কেন আমি তোমার মৃত্যু কামনা করব? তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ছাড়ব না। মাধবী বুঝতে পারল মেয়েটির সাথে রূপচাঁদের সম্পর্কের কথা। খোলা বাজারে বিতর্ক এড়াতে সে কালীঘাটের দিকে নিঃশব্দে পা বাড়ালো। রূপচাঁদ তা দেখল। সে এক ঝটকায় রাগত স্বরে অনিতার কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমি তোমার সাথে যাব না। তুমি আমার কে? তোমার সাথে আমার বিয়ে হয়নি। কথাটা যেন শুনেও নিজের কানকে বিশ্বাস করতে পারল না অনিতা। এরকম একটা অবাঞ্ছিত কথা রূপচাঁদের মুখ থেকে সে শুনবে সে কোনোদিনও আশা করেনি। যদিও আক্ষরিক অর্থে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হয়নি, তবুও মালা বদল হয়েছে মন্দিরে মা কালীর সামনে। বাবার উপস্থিতিতে রূপচাঁদ তার কপালে সিঁদুরও পরিয়ে দিয়েছে। তাই সে প্রতিবাদ করে বলল, কে বলল আমাদের বিয়ে হয়নি? মা কালী সাক্ষী আছে। রূপচাঁদ তেড়ে উঠে বলল, রাখো তোমার মা কালী। বলেই সে কালীঘাটের দিকে পা বাড়ালো। সেই সময় বৃষ্টি এলো জোরে, সশব্দে বজ্রপাত শুরু হলো। সব কিছু উপেক্ষা করে রূপচাঁদ দ্রুত পথে হাঁটল মাধবীর পেছনে। কিছুক্ষণ হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল অনিতা, তারপর আবার ছুটল রূপচাঁদকে ধরতে। হঠাৎ সশব্দে একটা বাজ পড়ল অনিতার চোখের সামনে। তার আগুনের ফলা ছুটে গেল রূপচাঁদের শরীরে। দড়াম করে পড়ে গেল রূপচাঁদ। আগুনের লেলিহান শিখায় পুড়ে গেল তার শরীর। অনিতা ছুটে গেল তাকে বাঁচাতে। উল্টো দিক থেকে ছুটে গেল মাধবীও, আরও লোকজন যারা রাস্তার ওপরে ছিল। চিৎকার চেঁচামেচিতে জড়ো হলো অনেক মানুষ। ততক্ষণে সব শেষ। তবুও তারা ধরাধরি করে রূপচাঁদকে নিয়ে গেল হাসপাতালে। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করল। শূন্য হাতে ফিরে গেল মাধবী। পরদিন রূপচাঁদের লাশ নিয়ে দেশে ফিরল অনিতা। বিজয়ের কাঁধে হাত রেখে দিবাকর চ্যাটার্জি বললেন, জানিস বিজয়,
এ দুনিয়ায় আমরা বিচারক সাজলেও আমাদের উপরেও একজন বিচারক আছেন। তিনি হলেন শেষ বিচারক। আইনের মার প্যাচে প্রকৃত খুনিকে ফাঁসির হাত থেকে বাঁচালাম বটে, কিন্তু তাতে লাভ হলো না, বুঝলি? আমাদের বিচার দেখে তিনি মনে মনে হাসছিলেন। তাই ঝড় দিলেন, বৃষ্টি দিলেন, আর বজ্রাঘাতে রূপচাঁদকে মেরে ন্যায্য বিচারও করে দিলেন।